বন্ধুরা, সত্যি বলতে মার্কেটকে দেখে একটু ভয় লাগছে, তাই না? একদিকে এফআইআইস একচেটিয়া বিক্রি করে চলেছে, 2025-এ 2 লক্ষ কোটির আশপাশে কিন্তু বিক্রি হয়ে গেছে। অন্যদিকে গ্লোবাল টেনশন আলাদা, যুদ্ধ আলাদা, ইকোনমি নিয়ে আনসার্টেনিটি আলাদা, আর ইন্ডিয়াতেও লোক কনফিউজড হয়ে বসে আছে যে এআই এর ইম্প্যাক্টটা কি হবে, চাকরির কি হবে, মার্কেটের কি হবে। নর্মাল ইনভেস্টরের মাথায় কিন্তু একটাই প্রশ্ন চলছে, এখন ইনভেস্ট করা উচিত না পয়সা উঠিয়ে নেওয়া উচিত। আর সত্যি বলতে এই ভয়ের চক্করে না ম্যাক্সিমাম মানুষজন কিন্তু ভুল করে ফেলছে। যখন মার্কেট এক্সপেন্সিভ হয় তখন এফওএর মধ্যে পয়সা দেয়, আর যখন মার্কেটটা ঠিক থাকে তখন বলে আরও একটু দেখে নিই। আর যখন আবার মার্কেট পিছিয়ে পড়ে তখন বলে যে ইস, যদি আগে ইনভেস্ট করতাম। এই ভিডিওর পারপাসটা এটাই, আপনাকে শুধু ফান্ডের নামগুলো দেওয়া নয়, আপনাদেরকে এটা বোঝাবো যে 2026 অনুযায়ী কোন মিউচুয়াল ফান্ডটা বেটার প্লেসড বলে মনে হচ্ছে, কোন ক্যাটাগরিতে অপরচুনিটি আছে, কোন পপুলার ফান্ডটাকে আমরা রিজেক্ট করছি, আর সব থেকে গুরুত্বপূর্ণ কেন। কারণ বন্ধুরা, শুধুমাত্র বেস্ট মিউচুয়াল ফান্ডটা বলে দেওয়া কিন্তু খুবই সহজ, কিন্তু বেস্টটা কাদের জন্য, কোন মার্কেট ফেজে, কোন রিস্ক অ্যাপেটাইটের জন্য, কোন ক্যাটাগরিতে, এটা বলতে কিন্তু বেশ অনেকটাই কষ্ট করতে হয়। হাউ আর মার্কেট প্লেসড ইন 2026। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক যে এখান থেকে মার্কেটটা কোথায় যাবে। সেটা দেখার জন্য এটা দেখে নেওয়া যাক যে মার্কেটে সেপ্টেম্বর 2024 থেকে কি চলছে। সেপ্টেম্বর 2024-এ নিফটি 50-তে অ্যারাউন্ড 10 থেকে 12% একটা প্রাইস কারেকশন হয়েছে। এটা তো লার্জ ক্যাপ, আর স্মল এবং মিড ক্যাপে ওই 30-40% মতো কিন্তু কারেকশন হয়েছে। এটা শুধু আমি প্রাইস কারেকশনের কথা বললাম, এটা ছাড়া কিন্তু টাইম কারেকশনও হয়েছে। মানে মার্কেট যদি এই সময় নর্মালি 14 থেকে 15% রিটার্ন দিচ্ছিল, আর যদি না দেয় তো এফেক্টিভলি কিন্তু ভ্যালুয়েশনটা কুল অফ আরও বেশি হয়েছে। দুটো জিনিস অ্যাড করলে কিন্তু ব্রড সেন্সে মার্কেটে কিন্তু 25 থেকে 30% একটা কারেকশন এসে গেছে। আর এটা পিই মানে প্রাইস টু আর্নিং এও কিন্তু রিফ্লেক্ট হচ্ছে। পিই কিন্তু একদিক থেকে এটা বলে যে মার্কেটটা ওভার ভ্যালুড নাকি আন্ডার ভ্যালুড। আর যদি কোনো ক্যাটেগরির পিই অ্যাভারেজের থেকে কমে চলছে, তার মানে হচ্ছে যে ক্যাটেগরিটা আন্ডার ভ্যালুড, আর হয়তো সেখানে ইনভেস্ট করার টাইমটা ঠিক আছে। যদি পিই যে অ্যাভারেজের থেকে বেশি হয় তাহলে কিন্তু সেটা ওভার ভ্যালুড, আর সেখান থেকে কিন্তু পয়সাটা উঠিয়ে নেওয়া উচিত। এখন দেখে নেওয়া যাক যে সব ক্যাটাগরির পিইটা কিভাবে চলছে। নিফটি 50 লং টার্ম পিই হলো 22.3। এটা সেপ্টেম্বরে 23 to 24-এর আশেপাশে ছিল, কিন্তু আজকের ডেটে কিন্তু এই পিইটা 20.3%-এ চলে এসেছে। মিড ক্যাপের লং টার্ম পিইটা ওই অ্যারাউন্ড 31। সেপ্টেম্বর 24-এ কিন্তু এটা 35-এ পৌঁছে গিয়েছিল। কারেন্টলি এটা 20-র আশেপাশে কিন্তু চলছে। স্মল ক্যাপে 30.2-এর আশপাশ চলে গিয়েছিল, কিন্তু এখন এটা 24-এর আশপাশে চলছে। তো প্রতিটা ক্যাটাগরিতে কিন্তু বাইং এর একটা ভালো অপরচুনিটি চলছে। এখন এটার কোনো গ্যারান্টি নেই যে মার্কেট কাল থেকেই একেবারে উপরে উঠে যাবে, আবার এটাও নয় যে ডাউন সাইড হওয়াটা একেবারে ইম্পসিবল। কিন্তু হ্যাঁ, মার্জিন অফ সেফটিটা কিন্তু আগের থেকে অনেকটাই বেটার হয়েছে। এটার মানে যেখান থেকে যদি মার্কেটটা পড়েও যায় তো অনেকটা বেশি কিন্তু কখনোই পড়বে না, আর মার্কেটটা কিন্তু উপরে যাওয়ার বেশি চান্স আছে। তো আজকালকার সেটআপটা আমার পার্সোনালি এমনই লাগে যেখানে স্মার্ট পেশেন্ট ইনভেস্টার্সরা কিন্তু নেক্সট ফিউ ইয়ার্সে খুব ভালো একটা পজিশনিং পেতে চলেছে। তাহলে চলুন সমস্ত ক্যাটাগরিতে বেস্ট মিউচুয়াল ফান্ডটা দেখে নেওয়ার আগে আমি একটা ডিসক্লেমার দিতে চাই। আমি এই ভিডিওতে ফান্ডসের নাম বলবো, ক্যাটাগরিজ কম্পেয়ার করবো, মেট্রিক্সটা বোঝাবো, কিন্তু এটা কিন্তু আমার পার্সোনাল রেকমেন্ডেশন একেবারেই নয়। রেকমেন্ডেশন দেওয়ার জন্য আপনার গোলস, টাইম হরাইজন, এজ, এক্সিস্টিং পোর্টফোলিও, রিস্ক অ্যাপেটাইট, ক্যাশ ফ্লো, এই সমস্ত কিছু দেখাটা কিন্তু খুবই জরুরি। আপনার জন্য বেস্ট কোনটা হবে সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা হতে পারে, বাট হ্যাঁ, আপনারা কিন্তু একেবারেই চিন্তা করবেন না। আপনাদের জন্য বেস্ট কোনটা হতে পারে সেটা সলিউশনটাও কিন্তু আমি এই ভিডিও শেষে দিয়ে দেবো। আপনাদেরকে শুধুমাত্র ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। তাহলে চলুন এখন ক্যাটাগরি বাই ক্যাটাগরিটা দেখে নেওয়া যাক। তাহলে প্রথমেই হচ্ছে লার্জ ক্যাপ ফান্ডস। তো বন্ধুরা, এটাই হলো সেই ক্যাটাগরিটা যেখানে সবচেয়ে বেশি ডিবেট হয়, অ্যাক্টিভ নেওয়া উচিত না প্যাসিভ। প্রতিটা মানুষই প্রায় বলে থাকে যে লার্জ ক্যাপে অ্যাক্টিভ ফান্ড নেওয়াটার কিন্তু কোনো মানেই নেই, কারণ 75% ফান্ড ইন্ডেক্সকে বিট করতে পারে না। ফেয়ার পয়েন্ট কিন্তু এটা, কিন্তু এটার মানে এটা কখনোই নয় যে কোনো অ্যাক্টিভ লার্জ ক্যাপই একেবারে দেখার মতোই নয়। শুধুমাত্র ফিল্টারিংটা কিন্তু খুবই স্ট্রং হওয়া উচিত। টপ ফান্ডস দেখার আগে একবার প্যারামিটার্সগুলো দেখে নেওয়া যাক, যেটার মাধ্যমে আমরা এগুলোকে কম্পেয়ার করেছি। আমরা আলফা, শার্প, সর্টিনোর মতো রেশিওজও কিন্তু দেখছি। আলফা বেসিক্যালি এক্সপ্রেস রিটার্নের একটা মেজার, ফান্ডটা বেঞ্চমার্কের ওপর কি ভ্যালু ক্রিয়েট করেছে। শার্প এটাই বলে যে ফান্ডটা টোটাল রিস্ক নিয়ে রিটার্নটা ইফেক্টিভলি কতটা দিয়েছে। সর্টিনো কিন্তু আরো ফোকাস ডাউন সাইড
রিস্কের উপর। পড়ে যাওয়া মার্কেটে এরকমই বিহেভ করেছে। গত 2 বছরের কারেকশনের পরে সর্টিনোর ইম্পর্টেন্সটা কিন্তু আরও বেড়ে গেছে, কারণ যখন মার্কেটটা ভেঙে যাচ্ছে তখন কিন্তু আপনার ফান্ড ম্যানেজারের আসল ক্যারেক্টারটা দেখা যায়। তাহলে চলুন এখন লার্জ ক্যাপ ক্যাটাগরিতে টপ ফান্ডসগুলো দেখে নেওয়া যাক। লার্জ ক্যাপে নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ কিন্তু বেশ ডিসেন্ট বলে মনে হচ্ছে। এটার আলফা কিন্তু বেটার সাইডে রয়েছে, শার্পটাও বেশ রেসপেক্টেবল আছে, আর 5 বছরের রিটার্নটাও কিন্তু ক্যাটাগরিতে একটা স্ট্রং জোনে দেখা যাচ্ছে। এর মানে ফান্ড ম্যানেজার কিন্তু বেঞ্চমার্কের উপর একটা ভ্যালু ক্রিয়েট করেছে, আর সেটাও কিন্তু র্যান্ডম লাকের মাধ্যমে না। লার্জ ক্যাপ ক্যাটাগরিতে আলফা জেনারেট করাটা কিন্তু কখনোই সহজ নয়, তাই যখন কোনো ফান্ড কনসিস্টেন্টলি এরকম করছেন তখন কিন্তু ইগনোর করাটা কখনোই উচিত না। ডিএসপি লার্জ ক্যাপটা আমার কিন্তু পার্সোনালি খুবই একটা ব্যালেন্সড পিক বলে মনে হচ্ছে, পার্টিকুলারলি ডাউন সাইড প্রোটেকশন অ্যাঙ্গেলে। সর্টিনোর রেশিওটা ভালো, যেটা এটা সাজেস্ট করে যে ভোলাটাইল বা উইক মার্কেট ফেজে এই ফান্ডটা কম্প্যারেটিভলি ডিসিপ্লিন থাকবে। যদি কোনো ইনভেস্টর বলেন যে আমার লার্জ ক্যাপ এক্সপোজার চাই কিন্তু আননেসেসারি অ্যাগ্রেশন চাই না, তো ডিএসপি টাইপ ফান্ড কিন্তু বেশি সেন্স বানায়। তো যদি রিস্ক অ্যাডভার্স থাকে তাহলে ডিএসপি লার্জ ক্যাপ আমরা দেখতে পারি, আর যদি কিছুটা অ্যাগ্রেসিভ কিন্তু আলফা চাই সেক্ষেত্রে কিন্তু নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপটা বেটার বলে মনে হচ্ছে। এখন দেখে নেওয়া যাক মিড ক্যাপ ক্যাটাগরি। তো বন্ধুরা, সত্যি বলতে ইন্ডিয়ান ইকুইটিতে কিন্তু মিড ক্যাপ ফান্ডটা বেশ কিছুটা ইন্টারেস্টিং। আমি যদি একজনকে জিজ্ঞাসা করি যে আগামী 10 বছরের জন্য স্মল ক্যাপ আর মিড ক্যাপের মধ্যে যে কোনো একটা বাছাই করে নিতে, তো 90টা লোক কিন্তু বলবে স্মল ক্যাপ, কারণ সবার এটাই মনে হয় যে স্মল ক্যাপ মানে বেশি গ্রোথ, বেশি ধামাকা। কিন্তু আপনি কি জানেন যে গত 10 বছরে মিড ক্যাপ অন অ্যান অ্যাভারেজ রাফলি 19% একটা রিটার্ন দিয়েছিল, যেখানে স্মল ক্যাপ কিন্তু ওই 16% এদিক ওদিক একটা রিটার্ন দিয়েছিল। এটা কিন্তু কাউন্টার ইনটুইটিভ, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে এক্সপ্লেন করছি কেন। লার্জ ক্যাপের মার্কেট ক্যাপটা এতটাই বড় যে সেটা কিন্তু ইনকামিং মানিটাকে খুবই সহজে অ্যাবজর্ব করে নেয়। স্মল ক্যাপে কোম্পানিজ অনেক বেশি হয়, 250 পরে তো ব্রড ইউনিভার্সটা খুবই ওয়াইড হয়ে যায়, তো সেটাও কিন্তু ইনকামিং মানিটাকে খুবই ইজিলি অ্যাবজর্ব করে নেয়, কারণ নাম্বার অফ কোম্পানিজ এর ইউনিভার্সটা এতটাই বেশি। মিড ক্যাপ ক্যাটাগরিটা একটা মাঝামাঝি ক্যাটাগরি, যেখানে না তো কোম্পানির মার্কেট ক্যাপ অতটা বেশি থাকে আর কোম্পানিজও লিমিটেড থাকে। ঘুরিয়ে ফিরিয়ে মিড ক্যাপে ওই 150খানার মতো স্টক থাকে, তো যাই নতুন টাকা আসবে সেটা এই 150টা স্টকের মধ্যেই আসতে হবে। আর এই কারণে কিন্তু মিড ক্যাপে খুবই একটা হাই পোটেনশিয়াল অফ গ্রোথ আছে, কারণ পয়সা তো ভরে ভরে আসছে। আর বন্ধুরা, এখন তো ইন্ডিয়াতে শুধুমাত্র 5% ইনভেস্টার্সরা ইনভেস্ট করছে। যখন 10 to 15% লোক ইনভেস্ট করতে থাকবে তখন অন পেপার সব থেকে বেশি গ্রোথ কিন্তু মিড ক্যাপেরই হবে। এই কনটেক্সটের সাথে বেস্ট মিড ক্যাপ ফান্ডসগুলো একবার দেখে নেওয়া যাক। এই ক্যাটাগরির সাথে সাথে অন পেপার এইচডিএফসি মিড ক্যাপটাকে কিন্তু বেস্ট বলে মনে হচ্ছে। এটার একটা ডিসেন্ট শার্প এবং সর্টিনো রেশিও রয়েছে, রিটার্নটাও ডিসেন্ট রয়েছে, আর মিড ক্যাপ ক্যাটাগরিতে কিন্তু এই ব্যালেন্সটা খুবই ভ্যালুয়েবল হয়, কারণ এখানে রিটার্ন তো পাওয়াই যায় কিন্তু ফান্ড ম্যানেজারের ডিসিপ্লিনটা কিন্তু কোথাও গিয়ে খুবই গুরুত্বপূর্ণ। মতিলাল অসওয়াল মিড ক্যাপের রিটার্ন কিন্তু বেশ কিছুটা স্ট্রং, আলফাটাও বেশ ভালো হতে পারে, কিন্তু কনসার্নটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর রিস্ক প্রোফাইলের জন্য। মানে ফান্ড পারফরমেন্স স্ট্রং হতে পারে কিন্তু রাইট বাম্পিয়ার হতে পারে। অ্যাগ্রেসিভ ইনভেস্টরের জন্য কিন্তু এটা বেশ ইন্টারেস্টিং একটা চয়েস, কিন্তু এটাতে ইনভেস্ট করার আগে কিন্তু আপনার এই ভোলাটাইলিটিটা নিয়েও কিন্তু কমফোর্টেবল থাকতে হবে। এরপরে দেখা যাক ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরি। আর আমি জানি যে আপনারা কি ভাবছেন, এই ক্যাটাগরিতে ডিসকাস করার মতো কি আছে, পারিক নিয়ে নিন আর ব্যাস হয়ে গেল। কিন্তু দাঁড়ান একটু অপেক্ষা করুন। ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরিতে কিন্তু ব্র্যান্ড খুব বেশি বায়াস হয়, লোকে ফান্ডকে প্রোডাক্টের থেকে বেশি কাল্ট বানিয়ে দেয়, কিন্তু আমাদের কাজটা ফ্যান্ডম নয়, অ্যানালাইসিস করা। এই ক্যাটাগরিতে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ কিন্তু সিরিয়াস রেসপেক্ট ডিজার্ভ করে। এটার লং টার্ম রিস্ক অ্যাডজাস্টেড মেট্রিক্স কিন্তু বেশ অনেকটাই স্ট্রং, শার্প এবং সর্টিনো রেশিও দুটোই কিন্তু বেটার সাইডে দেখা যায়। এটাই সাজেস্ট করে যে ফান্ডটা শুধুমাত্র রিটার্ন জেনারেট করেনি বাট এফিশিয়েন্টলি করেছে। পারিক ফ্লেক্সি ক্যাপ কিন্তু এই ক্যাটাগরিতে একটা খুবই রেলেভেন্ট ফান্ড। লোয়ার বিটা, লোয়ার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, ডিফেন্সিভ টেম্পারমেন্ট, যেই ইনভেস্টার রিলেটিভলি সুদার সাইড চায় তাদের জন্য কিন্তু এই অ্যাপিলটা এখন অব্দি স্ট্রং। কিন্তু এটা কখনোই মেনে চলবেন না যে এই ক্যাটাগরিতে এটাই বেস্ট। তো বন্ধুরা, আমরা কিন্তু 3টে ক্যাটাগরিতে বেস্ট ফান্ডটা বলে দিয়েছি। আপনারা কি বুঝতে পেরেছেন যে কোন ক্যাটাগরিতে আপনাদের ইনভেস্ট করা উচিত? আমি শিওর যে আপনারা হয়তো এটাই ভাবছেন যে আরে 1 বছর আগেই তো সব ইনফ্লুয়েন্সার্সরা মিড ক্যাপ ক্যাটাগরির কথা বলছিল, যে পারিক ফ্লেক্সি ক্যাপটা বেস্ট, এখন বলছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ, তো হচ্ছেটা কি? এখন আমি কি করব? আমি জানি যে এই স্টেজটা আপনাদের বেশ কিছুটা কনফিউশন হচ্ছে, তো আমি আপনাদেরকে হেল্প করে দিচ্ছি। বেকিফায়াতি ভায়া দেয়ার সিস্টার কনসার্ন জোমেন্ট হলো একটা AMFI রেজিস্টার্ড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, যেটা কিনা সেবির দ্বারাও রেজিস্টার্ড।
আর তারা কিন্তু আপনার পোর্টফোলিওটা অফিসিয়ালি ম্যানেজ করতে পারে। মানে এখন প্রত্যেকেই একটা করে ডেডিকেটেড অ্যাডভাইজার পাবেন যিনি আপনার পোর্টফোলিওটা ম্যানেজ করবেন আর আপনাদেরকে এই বিষয়গুলো গাইড করবে যে আপনার কোন ক্যাটাগরিতে ইনভেস্ট করা উচিত, কখন ইনভেস্ট করা উচিত, কখন রিব্যালেন্স করা উচিত, কখন পয়সাটা উঠিয়ে নেওয়া উচিত ইত্যাদি। আর আপনারা যদি এই সার্ভিসটা চান তাহলে কিন্তু আপনারা ভিডিওর নিচে দেওয়া লিঙ্ক থেকে স্লটটা বুক করতে পারেন। আপনি যদি কোয়ালিফাই করেন তাহলে জমিন টিম কিন্তু আপনার সাথে যোগাযোগ করে নেবে। আমরা কিছুদিন আগেই এই সার্ভিসটা স্টার্ট করেছি আর আমরা কিন্তু ইতিমধ্যেই অনেককে অনবোর্ড করেছি এবং 100+ কাস্টমার্সদেরকে কিন্তু আমরা সাকসেসফুলি গাইড করছি। কিন্তু হ্যাঁ, আপনারা এই ফর্মটা ফিল করার আগে আমি কিছু ডিসক্লেমার্স দিয়ে রাখতে চাই। আপনি যদি ফ্রিতে আপনার পোর্টফোলিওটা রিভিউ করার জন্য স্লটটা ভরেন তাহলে কিন্তু প্লিজ এটা করবেন না। আপনি কিন্তু মোস্টলি স্লট পাবেনই না। আর আপনাদের এই কাজের জন্য কিন্তু যারা জেনুইনলি হেল্প চায়, তাদের জেনুইনলি স্লট বুক করার দরকার, তারা কিন্তু স্লট পাবে না। যেহেতু আমরা অনেক কাস্টমার্সদেরকে এখন অনবোর্ড করছি না, তাই আমাদের পারপাস কিন্তু লিমিটেড কাস্টমারকে অনবোর্ড করা এবং তাদেরকে বেস্টভাবে সার্ভ করা। আর সেই সমস্ত কাস্টমার্সদের জন্য কিন্তু আমরা একটা মিনিমাম ইনভেস্টমেন্ট কমিটমেন্ট এক্সপেক্ট করছি। হতে পারে একটা 5 লক্ষ টাকার লামসাম বা 25,000 টাকার এসআইপি, কিন্তু এর চেয়ে কম কিন্তু আমরা সেরকমভাবে অ্যাকসেপ্ট করতে পারবো না, কারণ আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয় আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। দ্বিতীয়ত, অ্যাজ AMFI রেজিস্টার্ড ডিস্ট্রিবিউটর আমরা কিন্তু আপনাদেরকে রেগুলার মিউচুয়াল ফান্ডস অ্যাডভাইস করবো। এটার মানে ইনভেস্টমেন্টের জন্য কিন্তু একটা কমিশন থাকবে। সাধারণত এটা কিন্তু 0.6%-এর একটা রেঞ্জে থাকবে অফ অ্যামাউন্ট ইনভেস্টেড। তাহলে চলুন আমি একটা এক্সাম্পল দিই যেটা কিভাবে কাজ করে। যদি আপনি 40,000 টাকার একটা মান্থলি এসআইপি করেন, এটার মানে যে আমাদের ফিস কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 3,000 টাকা প্রতি অ্যানাম হবে। সাধারণত এই ইন্ডাস্ট্রিতে কিন্তু এই সার্ভিসের মিনিমাম চার্জ হলো 40,000 থেকে 50,000 টাকা প্রতি বছর। আর সেটার বদলে কিন্তু আমাদের টিম আপনাদের জন্য সমস্ত কাজ করে দেবে, যেমন কি ফান্ড সিলেকশন, রিব্যালেন্সিং, আর এটাও মেক শিওর করবে যাতে করে আপনি আপনার গোলে স্টিক করে থাকতে পারেন। আমাদের তৃতীয় স্লটটা ওপেন আছে অনলি ফর 1000 কাস্টমার্স, আর এটার পরে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আমার রিকোয়েস্ট হলো যে আপনি যদি এই 3টে ডিসক্লেমারের সাথে কমফোর্টেবল থাকেন তাহলে আপনি এক্ষুনি গিয়ে ফর্মটা ফিল আপ করে দিন। বেস্ট ফান্ড তো আমরা এমনিও ভিডিওতে বলে দেবো, কিন্তু এটা কিন্তু সেই সব মানুষদের জন্য যারা মিনিমাম 25,000 টাকার এসআইপি করতে পারবেন এবং তাদের পোর্টফোলিওটা ম্যানেজমেন্টের জন্য ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন চান, কারণ তাদের হয়তো টাইম নেই আর না হলে তাদের পোর্টফোলিওটা অনেক বড় হয়ে গেছে। তাহলে চলুন এর সাথে সাথে পরবর্তী ক্যাটাগরিটা দেখে নেওয়া যাক, স্মল ক্যাপ ফান্ডস। তো বন্ধুরা, এই ক্যাটাগরিতে কিন্তু এক্সাইটমেন্টের সব থেকে বেশি থাকে আর ডিসিপ্লিন সব থেকে কম। স্মল ক্যাপের নাম শুনেই মানুষের মনে হয় যে এখানেই পয়সাটা কিন্তু ডাবল বা ট্রিপল হয়ে যাবে। এমনও হতে পারে যে হবেও, কিন্তু আপনার পোর্টফোলিওটা কিন্তু এটাই সব থেকে বেশি বরবাদ করে। স্মল ক্যাপে আপনার শুধু রিটার্ন নয়, টেম্পারেচারেরও দরকার, কারণ 30-40% এখানে ড্রডাউন থিওরি নয়, রিয়ালিটি হয়। ইনফ্যাক্ট 2024 থেকে 2026-এর মধ্যে স্মল ক্যাপে বেশ কিছুটা স্টকে কিন্তু 30-40%-এর কারেকশন হয়েছে। স্মল ক্যাপে বন্ধন স্মল ক্যাপটা বেশ কিছুটা স্ট্রং মনে হচ্ছে। আলফা স্ট্রং, শার্প এবং সর্টিনোটাও স্ট্রং, মানে শুধু রিটার্ন নয়, রিস্ক অ্যাডজাস্টমেন্টের বেসিসেও কিন্তু কম্পেল করছে। 2025-এও কিন্তু বন্ধনকে ক্যাটাগরি টপ বলা হতো, কারণ এটা কম্প্রিহেন্সিভলি পারফর্ম করছিল, শুধুমাত্র একটা ফ্ল্যাশি মেট্রিক্সে নয়। আর এটা কিন্তু 2026-এও এর পারফরমেন্সটা কন্টিনিউ করেছে। ইনভেস্কো ইন্ডিয়ার স্মল ক্যাপ, এটা কিন্তু একটা ক্লোজ কন্টেন্ট, পারফরমেন্স এবং রিস্ক ম্যাট্রিক্সটা কিন্তু বেশ ভালো, কিন্তু বন্ধনের ওভারঅল প্যাকেজটা কিন্তু বেশি কনভিন্সিং বলে মনে হয়েছে। যদি কারোর অল্টারনেটিভ দরকার হয় তাহলে কিন্তু এটা অবশ্যই ট্রাই করা যেতে পারে, কিন্তু বন্ধনটা কিন্তু অবশ্যই এর ফার্স্ট পিক হবে। লাস্ট ক্যাটাগরিটা হলো মাল্টি অ্যাসেট ফান্ড। 2026-এ কিন্তু এই ক্যাটাগরিটা বেশ কিছুটা ইম্পর্টেন্ট হয়ে গেছে, কারণ এখন মার্কেটের সেটআপটা কিন্তু অতটা সিম্পল নেই যে আপনি শুধুমাত্র একটা অ্যাসেট ক্লাসে ফুল কনভেকশনের সাথে বসে থাকবেন। একটা ফেজে ইকুইটি চলে, তারপরে হঠাৎ করে আবার ভোলাটাইলিটি এসে যায়, কখনো কখনো ভ্যালুয়েশনটা স্ট্রেচ হয়ে যায়, কখনো আবার সেন্টিমেন্টটা উইক হয়ে যায়, কখনো আবার গ্লোবাল আনসার্টেনিটি এসে যায়। মানে প্রবলেমটা এটা নয় যে ইকুইটিটা একটা খারাপ অ্যাসেট ক্লাস, প্রবলেম শুধু এটাই যে প্রতিটা অ্যাসেট ক্লাসের কিন্তু নিজস্ব একটা টাইম থাকে, আর এই জন্যই কিন্তু মাল্টি অ্যাসেট ক্যাটাগরির রোলটা খুব স্ট্রং হয়ে যায়। এটা পোর্টফোলিও কনস্ট্রাকশনের ক্যাটাগরি। এটা তাদের জন্য যারা বলে আমার গ্রোথও চাই, আবার আমার পোর্টফোলিওতে ব্যালেন্সও চাই। 2026-এ নিপন ইন্ডিয়া মাল্টি অ্যাসেটে একটা ভালো চয়েস কিন্তু বেরিয়ে আসছে, কারণ আলফা, শার্প এবং সর্টিনো রেশিওর কম্বিনেশনটা কিন্তু বেশ স্ট্রং। লোইশ স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সাথে বেটার রিস্ক অ্যাডজাস্টেড প্রোফাইল কিন্তু এটাকে স্ট্যান্ড আউট বানায়। ডাইভার্সিফাইড ক্যাটাগরিতে এটা এক্স্যাক্টলি সেই জিনিসটাই যেটা আপনি চান, ব্যালেন্সড অ্যাগ্রেশন। ডিএসপি মাল্টি অ্যাসেট একটা
স্ট্রং সাপোর্টিং কন্টেন্ডার। এটার ওভারঅল ডমিনেন্সটা কিন্তু নিপনের মতো ক্লিয়ার না। ডিএসপি স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা লো হতে পারে, বাট রিটার্ন এবং ব্রডার রিস্ক অ্যাডজাস্টেড প্রোফাইলের উপর ডিপেন্ড করে নিপন কিন্তু একটা স্ট্রঙ্গার অপোজিশন দেখায়। আর সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ভিডিও দেখে কিন্তু এমনটা করবেন না যে একটা ক্যাটেগরিকেই সব থেকে অ্যাগ্রেসিভ ক্যাটেগরি ভাবলেন আর বলে দিলেন যে আমার পোর্টফোলিওটা তৈরি হয়ে গেছে। ভালো ফান্ড কোনগুলো সেগুলো তো আমি বলেই দিলাম, আর আপনার জন্য কোন ফান্ডটা বেস্ট হবে এটা আপনাদের রিস্ক অ্যাপাটাইটের উপর ডিপেন্ড করে পিক করাটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর আপনি যদি এত পরিশ্রম না করতে চান, যদি আপনি চান এমফি রেজিস্টার্ড এক্সপার্ট আপনার পোর্টফোলিওটা ম্যানেজ করবে, তো আপনি কিন্তু এক্ষুনি আপনার স্লটটা বুক করে নিতে পারেন। কিন্তু হ্যাঁ, স্লটটা কিন্তু তারাই পাবেন যারা হয় 5 লাখ টাকার একটা লামসাম ইনভেস্ট করতে পারবেন বা 25 থেকে 30,000 টাকার একটা মান্থলি এসআইপি। সেটার নিচে কিন্তু স্লট আপনি কখনোই পাবেন না। আর স্লটটা কিন্তু শুধুমাত্র প্রথম 1000 জন কাস্টমারের জন্যই ওপেন থাকবে, আর সেটার পরে কিন্তু আমরা এন্ট্রিসগুলোকে আর অ্যাকসেপ্ট করতে পারবো না।